গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে, যদি 2x² প্লাস kx প্লাস 8 সমান সমান 0 এবং 3x² প্লাস 4x প্লাস 12 সমান 0 দ্বিঘাত সমীকরণগুলোর উভয় বীজই একই বা সমান হয়, তাহলে কে এর মান নির্ণয় করো। না, আমরা জানি ধরো a1x² প্লাস b1x প্লাস c1 সমান সমান 0 আর a2x² প্লাস b2x প্লাস c2 সমান সমান 0। এই দুটো সমীকরণ যদি উভয় বীজই সমান হয় তাহলে কি হয় না, a1/a2 সমান সমান b1/b2 সমান সমান c1/c2। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি না, এই প্রথম সমীকরণটা হচ্ছে 2x² প্লাস kx প্লাস 8 সমান সমান 0 আর দ্বিতীয় সমীকরণটা 3x² প্লাস 4x প্লাস 12 সমান সমান 0। তাহলে এখানে a1 সমান সমান 2, b1 সমান সমান k, c1 সমান সমান 8 আর a2 সমান সমান 3, b2 সমান সমান 4 আর c2 সমান সমান 12। তাহলে যদি আমরা এবার মানগুলো এখানে বসিয়ে দিই তাহলে কি হচ্ছে না, 2/3 সমান সমান k/4 সমান সমান 8/12। তাহলে এইটুকু যদি আমরা নিই তাহলে 3k সমান সমান 8, তাহলে k সমান সমান 8/3। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে, যখন 30, 15, 21 এবং 11 প্রত্যেকটির সাথে x যোগ করা হয় তখন এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতিক হয়। যদি 6x:y সমানুপাতিক y:3x - 9 এবং y > 0 হয় তাহলে y এর মান হলো। দেখো কি বলেছে না, 30, 15, 21 আর 11 এর সঙ্গে যদি x যোগ করা হয় তাহলে এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলো সমানুপাতিক হয়। তাহলে আমরা তাই করি যে 30 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স সমান সমান হবে 21 প্লাস এক্স আর 11 প্লাস এক্স। তো এটাকে আমরা যোগ ভাগ করব। যোগ ভাগ করলে কি হবে, 30 প্লাস এক্স প্লাস 15 প্লাস এক্স, 30 প্লাস এক্স মাইনাস 15 মাইনাস এক্স, এটা হবে 21 প্লাস এক্স মাইনাস প্লাস 11 প্লাস এক্স আর নিচে হবে 21 প্লাস এক্স মাইনাস 11 মাইনাস এক্স। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে নিচে, তাহলে ওপরে কত থাকছে, ওপরে থাকছে 45 প্লাস 2x আর নিচে থাকছে 15 আর এখানে হচ্ছে 32 প্লাস 2x আর নিচে থাকছে 10। এটা 5 3 15, 5 2 10। তাহলে এবার যদি বজ্রগুণন করি তাহলে 96 প্লাস 3x 3 2 6, 96 প্লাস 6x সমান সমান 90 প্লাস 4x। তাহলে এক্সটা এই পাশে নিয়ে আসলে 2x সমান সমান হচ্ছে -6, তাহলে x সমান সমান -3। তাহলে x এর মান 3 বেরিয়েছে। এইবার কি বলেছে না, 6x/y সমানুপাতিক y/3x - 1, এইটা এক সমানুপাতিক হবে, তাহলে সেটাই লিখলাম। তাহলে এখান থেকে দেখো y² সমান সমান 6x গুণ 3x - 9। তাহলে এবার x এর মান -3 বসিয়ে দিলে 3 6 18 -18 আর এখানে যদি -3 বসাই -9 -9 -9 -18, তাহলে দুটো -18 গুণফল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে 18² y² সমান সমান, তাহলে y সমান সমান 18। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে, একটি কাঠের ঘনক থেকে সর্বোচ্চ আয়তনের একটি লম্ববৃত্তাকার চোঙ কেটে বার করা হয়। অবশিষ্ট উপাদানটি মূল ঘনকের আয়তনের নিকটতম পূর্ণ সংখ্যার কত শতাংশ। ঠিক আছে, তাহলে কি বলেছে না, একটা কাঠের ঘনক, ধরো একটা কাঠের ঘনক আমরা আঁকি। এটা ধরো কাঠের ঘনক, এখান থেকে এবার এর একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে কাঠের ঘনকটার আয়তন কত হবে, কাঠের ঘনকটার আয়তন হবে a³। ঠিক আছে, এবার বলেছে এটার থেকে সবচেয়ে বড় যে লম্ববৃত্তাকার চোঙ কেটে বার করা যাবে। দেখো সবচেয়ে বড় যে লম্ববৃত্তাকার চোঙটা হবে সেটা কীরকম হবে, সেটা এরকম একটা হয়ে কেটে বেরিয়ে আসবে। তাহলে এই যে লম্ববৃত্তাকার চোঙটা হচ্ছে এর ব্যাস কত হচ্ছে, দেখো ব্যাস এ, তাহলে ব্যাস যদি এ হয় তাহলে ব্যাসার্ধ আর কত হবে a/2।
আর এর উচ্চতাও হচ্ছে এ। তাহলে এর আয়তন কত? আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই মানে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার বাই 4, a/2 তার হোল স্কোয়ার, তো তাহলে এ স্কোয়ার বাই 4 ইন্টু এইচ মানে এ। তাহলে কত হচ্ছে? এটা কেটে দিলাম, 11/2, তার মানে 11/14 এ কিউব। তাহলে দেখো যে ঘনকটা ছিল তার আয়তন ছিল এ কিউব, আর যে লম্ববৃত্তাকার চোঙটা পেলাম তার আয়তন 11/14 এ কিউব। তাহলে আয়তন কতটা বাদ গেল না, এটার থেকে যদি লম্ববৃত্তাকার চোঙটার আয়তন বাদ দিয়ে দিই তাহলে হবে হচ্ছে 3/14 এ কিউব। তাহলে এই হচ্ছে আয়তনটা নষ্ট হলো বা বাদ গেল। এটা হচ্ছে শতকরা কতটা বাদ গেল না, এই আয়তন। তাহলে এর সাথে যদি মূল আয়তনটা ভাগ করে দিয়ে 100 দিয়ে গুণ করে দিই তাহলে বেরিয়ে যাবে। তাহলে মূল আয়তন এ কিউব কেটে গেল, 7 দুগুণে 14, 50 দুগুণে 100, 3 50 150/7 ভাগ করলে কত হবে? 7 দুগুণে 14, 7 1 7, 0.4728। তাহলে কি বলেছে? অবশিষ্ট উপাদানটি মূল ঘনকের আয়তনের কত শতাংশ? না 21%। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটা ডেটা সেটের মোড এবং মধ্যমা যথাক্রমে 28.4 এবং 88। ডেটা সেটের গড় কত? তাহলে এই যে মিন মড মিডিয়ামের একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে মোড সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। ঠিক আছে, এবার কি বার করতে দিয়েছে? গড় মানে মিন। তাহলে আমরা বার করে নিই, 2 ইন্টু মিন সমান হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস মোড। তাহলে মিন সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস মোড বাই 2। এবার মানটা বসিয়ে দিই। দেখো মিডিয়ান কত বলেছে? 88। তাহলে 3 ইন্টু 88 মাইনাস 28.4/2। তাহলে 3 8 24, 3 8 24, 25 26 মাইনাস 28.4/2 বিয়োগ করলে কত হচ্ছে না 0.6, 8 আর 1 9, 9 করতে 5 14, হাতে রইল 1, 1 1 2, 2 আর 1 3, 3 3 6, তাহলে 235/2 মানে 117.8। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যখন কোনো পণ্যের দাম 25% হ্রাস পায় তখন তার বিক্রয় x% বৃদ্ধি পায়। যদি রাজস্ব প্রাপ্তি 20% বৃদ্ধি পায় তাহলে এক্সের মান হবে। দেখো বলেছে কোনো কিছু পণ্যের দাম কমে গেছে, তাতে বিক্রি বেড়ে গেছে x%। আমরা কি জানি? ধরো a% কোনো জিনিসের দাম কমে গেল আর তাতে যদি বিক্রি b% বেড়ে যায় তাহলে আলটিমেট রাজস্ব কত হয় না, যেহেতু এ মাইনাস এ প্লাস বি মাইনাস AB/100। ঠিক আছে, এইবার এর উত্তর যদি নেগেটিভ হয় তাহলে রাজস্ব হ্রাস পায়, এর উত্তর যদি পজিটিভ হয় রাজস্ব বৃদ্ধি পায়। এখানে দেখো 20% বৃদ্ধি পেয়েছে, অবশ্যই পজিটিভ। তাহলে 20 সমান a% দাম কমেছে মানে -25 প্লাস b% দাম বেড়েছে, b% বিক্রি বেড়েছে, বিক্রি মানে এখানে x বৃদ্ধি পেয়েছে, -25 ইন্টু x/100। তাহলে কত হচ্ছে? 25টা এই পাশে গেলে যোগ হয়ে গিয়ে 45 সমান এটা হচ্ছে 4 25 100 মানে x/4। তাহলে x মাইনাস x/4 তাহলে কত হচ্ছে? 45 সমান 3x/4। তাহলে 3 15 45, তাহলে x সমান 4 15 60। তাহলে x এর মান কত? 60। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি সম্পূরক কোণের মধ্যে বৃহত্তরটি ছোট কোণের চেয়ে 28 ডিগ্রি বেশি, ছোট কোণটি ডিগ্রিতে হলো। দেখো যখন দুটো কোণ পরস্পর সম্পূরক হয়, ধরো এ আর বি দুটো কোণ, তারা যদি পরস্পর সম্পূরক হয় তার মানে হচ্ছে এ প্লাস বি দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এটাই হচ্ছে সম্পূরক কোণের শর্ত। ঠিক আছে, এইবার কি বলেছে না ছোট কোণটির থেকে বড় কোণটি 28 ডিগ্রি বেশি। ধরি ছোট কোণটি x ডিগ্রি, তাহলে বড় কোণটি কত হবে? x প্লাস 28। তাহলে ছোট কোণ প্লাস বড় কোণ দুটো কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে এটা 2x সমান 180 ডিগ্রি মাইনাস 28, 8 2 10, হাতে রইল 1, 2 আর 1 3 প্লাস 3 8, 152,
2x সমান সমান, তাহলে x সমান সমান কত হবে? 152/2, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 76 ডিগ্রি। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি x সমান সমান 4 cos a প্লাস 5 sin a এবং y সমান সমান 4 sin a মাইনাস 5 cos a হয়, তবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? ঠিক আছে, এখানে আমরা কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে যার মান বার করতে বলেছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেখানে x আর y এর মানটা বসিয়ে দেবো। তাহলে x এর মান কি না 4 cos a প্লাস 5 sin a তার হোল স্কোয়ার প্লাস y মানে কি, y মানে 4 sin a মাইনাস 5 cos a তার হোল স্কোয়ার। এবার দেখো এটা a প্লাস বি হোল স্কোয়ার, তার ফর্মুলা কি a স্কোয়ার, মানে a স্কোয়ার মানে 4 4 16 cos স্কোয়ার a, বি স্কোয়ার মানে এটা স্কোয়ার 5 5 25 sin স্কোয়ার a প্লাস 2ab মানে 4 5 20, 20 দুগুণে 40 sin a ইন্টু cos a প্লাস এবার হচ্ছে বি স্কোয়ার, এখানে কি, এখানেও এ বলতে বোঝাচ্ছে 4 sin a মানে 4 4 16 sin স্কোয়ার a প্লাস বি স্কোয়ার 5 5 25 cos স্কোয়ার a মাইনাস 2ab 4 5 20, 20 দুগুণে 40, 40 sin a cos a। ঠিক আছে, দেখো 40 sin a cos a কেটে গেল। এবার দেখো 16 cos স্কোয়ার a প্লাস এখানে 25 cos স্কোয়ার a, 16 আর 25 41 cos স্কোয়ার a, আর এখানে 25 sin স্কোয়ার a, এখানে 16 sin স্কোয়ার a, তার মানে 16 আর 25 41 sin স্কোয়ার a। এবার 41 কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে পড়ে থাকলো sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, তাহলে sin স্কোয়ার a cos স্কোয়ার a 1, তাহলে 41 ইন্টু 1 সমান সমান 41। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টি সংখ্যার যোগফল ষষ্ঠ সংখ্যার 7 গুণ, যদি তাদের গড় 136 হয় তাহলে ষষ্ঠ সংখ্যাটি হলো। তাহলে দেখো বলেছে 6টা সংখ্যা যাদের গড় 136, চলো 6টা সংখ্যার গড় যদি 136 হয় তাহলে 6টা সংখ্যার সমষ্টি কত? 6টা সংখ্যার সমষ্টি হচ্ছে 136 ইন্টু 6 মানে 6 6 36, 3 6 18, 19 20 21, 6 1 6 7 8, 816, তাহলে 6টা সংখ্যার সমষ্টি হচ্ছে 816। এবার বলেছে প্রথম 5টি সংখ্যার যোগফল ষষ্ঠ সংখ্যার 7 গুণ, তাহলে ধরি ষষ্ঠ সংখ্যাটি x, 6 সংখ্যাটা হচ্ছে x, তাহলে ষষ্ঠ সংখ্যাটি যদি x হয় তাহলে 5টা সংখ্যার যোগফল কত? আর 5টা সংখ্যার যোগফল হবে 816 মাইনাস x, এটাই হচ্ছে 5টা সংখ্যার যোগফল। এখানে বলেছে প্রথম 5টি সংখ্যার যোগফল কি বলেছে? ষষ্ঠ সংখ্যার 7 গুণ, তাহলে এই 5টি সংখ্যার যোগফলই হচ্ছে ষষ্ঠ সংখ্যার 7 গুণ, ষষ্ঠ সংখ্যা কি x, তাহলে এর 7 গুণ মানে 7x, তাহলে এইটা ওদিকে গেলে 8x সমান সমান 816, তাহলে x সমান সমান 816/8 মানে হচ্ছে 102, তাহলে এটাই হচ্ছে 6 সংখ্যা। তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত? ষষ্ঠ সংখ্যাটি হচ্ছে 102। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি 52,17,643 সংখ্যার প্রতিটি জোড় অঙ্কে 2 এবং প্রতিটি বিজোড় অঙ্কে 2 যোগ করা হয়, তাহলে নতুন সংখ্যাটিতে বাম দিক থেকে প্রথম অঙ্ক এবং ডান দিক থেকে প্রথম অঙ্কের যোগফল কত হবে? তাহলে ঠিক আছে, সংখ্যাটা কি বলেছে? 52,17,643, তাহলে আমরা লিখি 52,17,643, এই হচ্ছে সংখ্যাটা। তা আমরা একটু আলাদা করে নিই। তো দেখো এর হচ্ছে যদি অঙ্কর নাম্বার দিই, এটা প্রথম অঙ্ক, এটা দ্বিতীয় অঙ্ক, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এবার কি বলেছে? প্রতিটি জোড় অঙ্ক মানে এই 2 4 আর 6 এর সঙ্গে 2 যোগ করতে হবে। তাহলে দেখো জোড় অঙ্কের প্রথম সংখ্যাটি হচ্ছে 2, এর সঙ্গে 2 যোগ করলে হবে 4, তারপরে সংখ্যা 7 2 যোগ করলে হবে 9, তারপরে সংখ্যা 4 2 যোগ করলে হবে 6। এবার বলেছে প্রতিটি বিজোড় অঙ্কেও 2 যোগ করব। তাহলে এখানে দেখো আছে প্রথম বিজোড় অঙ্ক 5 আছে, তাহলে এর সঙ্গে 2 যোগ করব, 5 আর 2 7, 1-এর সঙ্গে 2 যোগ করলে হবে 3, 6-এর সঙ্গে 2 যোগ করলে হবে 8, 3-এর সঙ্গে 2 যোগ করলে হবে 5। এবার কি বলেছে না নতুন সংখ্যাটিতে বাম দিক থেকে প্রথম অঙ্ক এবং ডান দিক থেকে প্রথম অঙ্ক, তাহলে বাম দিক থেকে প্রথম অঙ্ক 7 আর ডান দিক থেকে প্রথম অঙ্ক 5, তাহলে এই দুটোর যোগফল কত? 7 + 5 12। উত্তর 3।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুজন ডিলার একই ধার্য মূল্য ৩,০০০ টাকা মূল্যে একটি পণ্য অফার করছে। প্রথম ডিলার পরপর 10% এবং 15% ছাড় দিচ্ছে, অন্য ডিলার 20% এবং 5% ছাড় দিচ্ছে। দুটি অফারে পণ্যটির বিক্রয় মূল্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে দেখো প্রথম ডিলার কি বলেছে, প্রথম ডিলার প্রথমে 10% তারপরে 15% ছাড় দিচ্ছে, তাই তো? প্রথমে 10% ছাড় দিচ্ছে, তারপরে 15% ছাড় দিচ্ছে, অর্থাৎ পরপর দুটো 10% আর 15% ছাড়, মানে প্রকৃত ছাড় কত দিচ্ছে? প্রকৃত ছাড় হচ্ছে 10 + 15 - 10 × 15/100। এই ফর্মুলাটা তোমরা জানো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 25, এটা হচ্ছে 150/100, মানে হচ্ছে 1.5। তাহলে 25 - 1.5, তার মানে 23.5। তাহলে প্রথম ডিলার ছাড় দিচ্ছে 23.5%। আবার দ্বিতীয় ডিলার কী করছে? 20% আর 5% পরপর দুটো ছাড় দিচ্ছে, একটা দিচ্ছে 20%, একটা 5%। তাহলে প্রকৃত ছাড় কত দিচ্ছে? 20 + 5 - 20 × 5/100। তাহলে 20 আর 5-এ 25 - 5 × 20, এটা 1, তাহলে হচ্ছে 24%। তাহলে প্রথম ডিলার ছাড় দিচ্ছে 23.5%, দ্বিতীয় ডিলার ছাড় দিচ্ছে 24%। তাহলে ছাড়ের পার্থক্য 24 - 23.5 = 0.5%। তাহলে 0.5% ছাড়ের যদি পার্থক্য হয়, তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে? বিক্রয় মূল্যের পার্থক্য হবে 0.5 × 3000/100। এবার যদি কাটাকাটি করে দিই, পয়েন্টের জন্য একটা শূন্য আসবে, তাহলে 3×5 = 15 টাকা। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য হবে 15 টাকা। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি x⁴a = y⁴2b = z⁴2c is not equal to 0 এবং x² = yz হয়, তবে ab + bc + ca/bc এর মান কত? ঠিক আছে, আমাদের কি বলে দিয়েছে সেটা আগে লিখে নিই। x⁴a = y⁴2b = z⁴2c। তাহলে এটাই সমান সমান কে ধরে নিই। তাহলে x⁴a সমান কে, তাহলে x সমান k⁴1/2a, y⁴2b সমান কে, তাহলে y সমান k⁴1/2b, আবার z⁴2c সমান কে, তাহলে z সমান k⁴1/2c। এরপরে দেখো আরেকটা দেওয়া আছে x² = yz। এখানে মানটা বসিয়ে দিই। x এর মান কি? x এর মান k⁴1/2a ² y এর মান k⁴1/2b k⁴1/2c। তাহলে এটা হবে k⁴2/2a সমান এখানে বেস যখন 1, পাওয়ার দুটো যোগ হবে গুণের সময়, তাহলে k⁴1/2b + 1/2c। ঠিক আছে, 2 কেটে গেল, তাহলে k⁴1/a সমান k⁴ যোগ হলে 2bc লসাগু হবে, তাহলে 2b আছে c + b, তাহলে 1/a সমান c + b/2bc। এবার যদি বজ্রগুণন করে দিই, তাহলে কি হবে দেখো, তাহলে হবে হচ্ছে ac + ab সমান 2bc। এবার দুদিকে বিসি যোগ করে দিই, তাহলে এসি + বিসি + এবি সমান এখানে আরেকটা বিসি যোগ হবে, তাহলে 3bc। এবার যদি বিসি দিয়ে উভয় দিকে ভাগ করে দিই, তাহলে কী হবে দেখো, এসি + বিসি + এবি বাই বিসি দিয়ে ভাগ করব, বিসি সমান 3bc/বিসি। এই বিসি বিসি কেটে গেলে 3, তাহলে এর মান কত বেরোলো? 3। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন ব্যক্তি একটি জিনিস তার ক্রয় মূল্যের 10% কম দামে বিক্রি করেন। যদি তিনি একটি 332 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তিনি 20% লাভ করতেন। জিনিসটির প্রকৃত বিক্রয় মূল্য কত? তাহলে ধরি জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 10% কম দামে বিক্রি করলেন, তার মানে 10% যখন কম দামে বিক্রি করলেন, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত হবে? 90 টাকা। আর যখন এটা 20% লাভ হয়, তাহলে 20% ক্রয় মূল্যের উপর 20% লাভ হওয়া মানে জিনিসটার দাম হবে হচ্ছে 120 টাকা। তাহলে এই 90 টাকা থেকে 120 টাকা, এটার পার্থক্য কত? 30। এই 30 টাকা পার্থক্যই ইকুইভ্যালেন্ট হচ্ছে 332 টাকা।
এইবার কি বলেছে, প্রকৃত বিক্রয় মূল্য কত। প্রকৃত বিক্রয় মূল্য মানে যেটা 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে 90 টাকা সমান কত। তাহলে 30 টাকা যদি এত হয়, 90 টাকা ইকুইভ্যালেন্ট হবে 332/30 ইন্টু 90। 3 ঘেরলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 996 টাকা। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে 12 সেকেন্ড সময় নেয় এবং 170 মিটার লম্বা একটু সেতু অতিক্রম করতে 36 সেকেন্ড সময় লাগে। তাহলে ট্রেনের গতিবেগ হলো, ধরি ট্রেনটার দৈর্ঘ্য x মিটার। তাহলে দেখো 36 সেকেন্ডে কী করে না, 36 সেকেন্ডে সে কী করছে, সে একটা সেতু অতিক্রম করছে যার দৈর্ঘ্য 170 মিটার। একটা সেতু অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে 36 সেকেন্ডে সে যায় x প্লাস 170 মিটার। আর 12 সেকেন্ডে বলেছে একটা খুঁটি অতিক্রম করে। খুঁটি অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে 12 সেকেন্ডে ট্রেন কত পথ যায়, x মিটার। এবার এই দুটো যদি বিয়োগ করে দিই, তাহলে 24 সেকেন্ডে ট্রেন কত পথ যাচ্ছে, এটার থেকে এটা বিয়োগ করলে এক্সটা কেটে যাচ্ছে 170 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে 170/24। এটাই হচ্ছে ট্রেনের গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে। এবার মিটার প্রতি সেকেন্ডকে আমি কিমি প্রতি ঘন্টায় নিতে গেলে কি করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়। এবার কাটাকুটি করি, 3 × 5 = 15, 4 × 5 = 20, 3 × 6 = 18, 4 × 6 = 24, 2 17 2 34, 3 17 51/2 মানে 25.5 কিমি প্রতি ঘন্টা। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 640 জন শিক্ষার্থীর একটি স্কুলে ছাত্র সংখ্যা ও ছাত্রী সংখ্যার অনুপাত 5:3। যদি আরও 30 জন ছাত্রী স্কুলে ভর্তি হয়, তাহলে আরও কতজন ছাত্রকে ভর্তি করা উচিত যাতে ছাত্র সংখ্যা ও ছাত্রী সংখ্যার অনুপাত 14:9 হয়। তাহলে কতজন ছাত্র আছে, 640 জন ছাত্র আছে। সেখানে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার অনুপাত মানে বয়েজ আর গার্ল, তাদের অনুপাত 5:3। ছাত্র সংখ্যার আনুপাতিক ভাগার 5/8 আর ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগার 3/8। তাহলে 640 জন যদি শিক্ষার্থী হয়, ছাত্র সংখ্যা কত হবে, এটা 640 দিয়ে গুণ করতে হবে। 8 × 8 = 64 মানে 400 জন। ছাত্র সংখ্যা হচ্ছে 400 জন, আর ছাত্রী সংখ্যা কত হবে, এটাকেও 640 দিয়ে গুণ করতে হবে। 8 × 8 = 64, 3 × 8 = 24, 240 জন। তাহলে ছাত্র সংখ্যা 400 জন, ছাত্রী সংখ্যা 240 জন। এইবার কি বলেছে, আরও 30 জন ছাত্রই স্কুলে ভর্তি হয়েছে। তাহলে এখন ছাত্রী সংখ্যা কত হয়েছে, এর সঙ্গে আরও 30 যোগ হয়ে যাবে, তাহলে 270 জন। ঠিক আছে, এখন কি বলেছে, আর কতজন ছাত্র সংখ্যা ভর্তি হলে তবে অনুপাত 14:9 হবে। তা ধরি x জন ছাত্র ভর্তি হতে হবে, তাহলে ছাত্র সংখ্যা কত হবে, 400 + x, আর ছাত্রী সংখ্যা কত আছে, 270। এটাই সমান 14/9 হবে। তাহলে এটা কাটলে 3 × 27, তাহলে 400 + x, 3 × 14 = 42, 420। তাহলে x সমান 20 জন। তাহলে নতুন কতজন ছাত্র ভর্তি হতে হবে, 20 জন। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন দোকানদার জিনিসপত্রের দাম এমনভাবে মুদ্রিত করে যে 28% ছাড় দেওয়ার পর সে 12% লাভ পায়। যদি মুদ্রিত মূল্য 224 টাকা হয়, তাহলে জিনিসপত্রের ক্রয় মূল্য হলো, দেখো মুদ্রিত মূল্য কত বলেছে, মুদ্রিত মূল্য বা মার্ক প্রাইস হচ্ছে 224 টাকা। এবার মুদ্রিত মূল্যের উপর 28% ছাড় দেয়, তাহলে বিক্রয় মূল্য বা সেল প্রাইস কত হবে, 224, 28% ছাড় মানে 72/100। এটা হচ্ছে জিনিসটার মুদ্রিত মূল্য 224 টাকা হলে এটা হচ্ছে জিনিসটার বিক্রয় মূল্য। এবার এত টাকায় বিক্রি করে সে 12% লাভ করছে। 12% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 112 টাকা, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকায় কত আর এত টাকায় কত। সেক্ষেত্রে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস হবে হচ্ছে 224 × 72/100 × 100/112। এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার ক্যালকুলেশন করে দিই, 100 100 কেটে গেল, এটা 8 দিয়ে কাটবে 8 নং 72, এটা 8 দিয়ে কাটলে 8 কাট, 4 × 32, 14 দিয়ে কাটবে এটা, 14 × 1 = 14, 6 × 14 = 84, এটা 9, 6 × 14 = 84, তাহলে 9 × 16 = 144 টাকা। তাহলে জিনিসটির ক্রয় মূল্য 144 টাকা। উত্তর 4।